আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পরিণীতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিণীতি সুশাসন পরিচিতির চমৎকার স্পেশাল 7 নম্বর লেকচার নিয়ে। ওয়ালাইকুম সালাম, সাথী জয়েন করছো, খুশি হলাম। তো আমাদের স্পেশাল 7 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব নতুন টপিক নিয়ে, আর এটা হচ্ছে আমাদের সুশাসনের টপিক এবং এই টপিকের স্পেশাল যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা মূল বই থেকে সুশাসনের যেই বিষয়টা আছে আমি একটু দেখি। তো এক একটা বইতে এক এক রকম বর্ণনা আছে, সব বইতে তো আসলে সমান বর্ণনা দেওয়া থাকে না, এক এক বইতে এক রকমভাবে বর্ণনা দেওয়া থাকে। তো দেখো, আমাদের এই যে সুশাসনের যে ধারণা, এখান থেকে আমরা কিছু অংশ রিডিং পড়ি, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিসে যাব। তো আমাদের এখানে বলতেছে কি যে বর্তমান বিশ্বের একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা হচ্ছে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ প্রচেষ্টা যেমন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য জরুরি হয়ে পড়েছে, তেমনি তা দেশের মানুষের অধিকারের পরিণত হয়েছে। 19 শতাব্দীতে বিশ্বে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অগ্রযাত্রা শুরু হয়। তখন থেকে রাষ্ট্র ও সরকারের একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে সুশাসন প্রত্যয়টি জোরে সোরে উচ্চারিত হয়ে থাকে। সভ্যতা, রাজনৈতিক ব্যবস্থার অগ্রগতির সাথে উক্ত প্রযুক্তি উন্নয়নের প্রচেষ্টার শাসনের মানদণ্ড নিরূপণ করতে সুশাসন পদ্ধতি যুক্ত ঘটে। বাংলা সুশাসন শব্দটি ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স থেকে এসেছে। সুশাসন বা গুড গভর্নেন্স প্রত্যয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে প্রথমে গভর্নেন্স বিষয়টি ভালো করে বুঝতে হবে। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষেত্র প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা যায়। সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখা গভর্নেন্সকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে থাকে। গভর্নেন্স শব্দটি গ্রিক কুবারনাও শব্দ থেকে এসেছে, এটা মুখস্থ করতে হবে, এমসিকিউতে আসবে এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে বলতেছে যে কুবরনাও এর অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা, এটা মুখস্থ করবা। উৎপত্তিগত দিক থেকে বোঝা যায় গভর্নেন্সের সাথে শুধু সরকারের কর্তৃত্ব নয়, পাশাপাশি আরও অনেক বিষয় যুক্ত রয়েছে। পরিণীতি সুশাসন শাস্ত্র গভর্নেন্সকে এক কথায় শাসনের ব্যবস্থা বলে আখ্যায়িত করেছে, এটা মনে রাখবা। এখন হচ্ছে এই যে গভর্নেন্স বা আমাদের সুশাসন, এটা যে সংজ্ঞাগুলো, সে সংজ্ঞাগুলো মনে করে এক একজন এক এক রকমভাবে উপস্থাপন করছে। দেখি, আমাদের এখানে কয়েকটা নাম বলছে, যেমন অর্থনীতিবিদ পিয়ার ল্যান্ডেন মিন্স, তারপর হচ্ছে ইসমাইল সেরাজলডিন, তারপর হচ্ছে কি দার্শনিক মিলের, তারপর হচ্ছে কি অর্থমন্ত্রী এটা সেটা, তারপর অনেক কিছু বলছে। তো এখান থেকে যেটা সহজ, সুশাসনের যে সংজ্ঞাটা যেটা সহজ সেটা আমরা একটু দেখি। তো এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, এর মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, তাই হচ্ছে কি সুশাসন। তো আসলে আমাদের এই যে সুশাসনের যে সংজ্ঞাটা, এর মধ্যে যেটা তোমার সবচেয়ে বেশি সহজ মনে হয় বা ইজি লাগে সেটা তুমি ব্যবহার করার চেষ্টা করবা। তো নীরব জয়েন করছো, খুশি হলাম। এখন যেটা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনো, যে আমাদের এই যে সুশাসন ব্যাপারটা, পলাশ জয়েন করছো অনেকদিন পর, থ্যাংক ইউ, খুশি হলাম। নীরব আসছো, পলাশ আসছো, থ্যাংক ইউ সো মাচ। তো একটু মনোযোগ দিয়ে থাইকো আর জয়েন করার জন্য খুশি হলাম। এবার দেখো, যেখানে বলতেছিলাম যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে, তাই হচ্ছে কি সুশাসন। এটা মূলত হচ্ছে আমাদের মূল সংজ্ঞা। এখন আমাদের এছাড়াও আর অনেকগুলো সংজ্ঞা লেখা আছে, যে সংজ্ঞাগুলো বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন তারপর হচ্ছে গবেষক এগুলো বলে এসেছে। তো এগুলো আমাদের পড়তে হবে, মানে জনগণ তাদের বিচার বুদ্ধি দিয়ে যে শাসন ব্যবস্থায় কাজ করে বা কাজের ক্ষেত্রে তার প্রয়োগ থাকে, সেটাকেই বলা হয় মূলত কি সুশাসন। তো এখন আমাদের যেই বাকি যে অংশগুলো আছে, এই বাকি অংশগুলো আমরা একটু আমাদের নিজের মতো করে রিডিং পড়ে নিব। আমাদের বাকি অংশগুলো রিডিং পড়ে নিব, কারণ এখানে অনেকের বইতে এক এক রকমভাবে সাজানো আছে। তো এরপরে আমাদের সুশাসনের যে পরবর্তী অংশটা আছে, মানে পুরো ইতিহাস, পরবর্তী অংশে ইতিহাসের মধ্যে আমরা জানতে পারবো যেখানে কি কি বলছে, সুশাসনের মধ্যে কি কি থাকে, ইটিসি। তো এটা আমার এখন তেমন আলোচনার বিষয় না, আমি জাস্ট তোমাকে বুঝাই দিলাম যে সুশাসনের মধ্যে এই কাজটা করে, সুশাসন এভাবে কাজ করে। আর সুশাসন বলতে এটাই বোঝা যে বিচার বিভাগে মানুষ জ্ঞান দিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে কি সুশাসন। এরপরে আমাদের সুশাসনের বৈশিষ্ট্যর কিছু পয়েন্ট আমাদের পড়তে হবে, যেমন অংশগ্রহণ,
তারপর হচ্ছে গিয়ে আইনের শাসন, তারপর হচ্ছে গিয়ে স্বচ্ছতা, এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে আমাদের মোটামুটি পড়লে এই বিষয় সম্পর্কে ধারণা হবে। এটা একটু পড়ার চেষ্টা করবা, নিজে রিডিং পড়বা, না বুঝতে পারলে আমাকে জানাবা। আর এরপরে হচ্ছে পরবর্তী অংশে আমাদের বলতেছে যে এখানে একটু বলতেছি পরবর্তী অংশে, হ্যাঁ 3 নম্বরের পরে পরবর্তী অংশে বলতেছে যে সংবেদনশীলতা, ঐক্যমত পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা, সাম্য, কার্যকারিতা, দক্ষতা, তারপর হচ্ছে লিঙ্গ বৈষম্যের অবসান, সরকারের বৈধতা। এই বিষয়গুলো আমরা একটু পড়ে যাব। এগুলো হচ্ছে সব সুশাসনের এক একটা স্টেপ বা ক্ষেত্র। জবাবদিহিতা, সুশীল সমাজ, বিকেন্দ্রীকরণ, তারপর হচ্ছে কি গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক স্থিতিশীলতা, মৌলিক অধিকার সংরক্ষণ ইত্যাদি। এগুলো আমরা নিজে রিডিং পড়ে নিব। এবং লাস্ট অফ অল আমার এই পর্যন্ত আছে মেবি মোটামুটি 17টা পয়েন্ট আছে। এখন এই সবগুলো পয়েন্ট আমাদের এখন এত ব্যাখ্যামূলক আলোচনা করা তেমন প্রয়োজন হবে না বা প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট তোমাদের বলে দিলাম এগুলো একটু রিডিং পড়ে নিবা, এগুলো একটু কষ্ট করে রিডিং পড়ে নিবা। আর যদি বুঝতে সমস্যা আমাকে জানাবা। আমি এখন মূলত আসলে চাচ্ছি যে মূল ফোকাস যেটা আমাদের সৃজনশীল প্র্যাকটিস, সেই অংশে আমরা এখন চলে যাওয়ার চেষ্টা করি, বা সৃজনশীল প্র্যাকটিসের অংশে আমরা একটু যাই, যেখান থেকে আমরা দেখবো কীভাবে আমাদের সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে বা সৃজনশীলগুলো আসে। তো এখন আমরা যাচ্ছি আমাদের যে সৃজনশীল প্র্যাকটিস অংশ সেখানে। তো এখন আসলে সবগুলো বইতে তো আসলে সমানভাবে দেওয়া থাকে না সব কিছু, এই জন্য দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু স্কিপ করে যেতে হয়। তো এই জন্য আমরা একটু প্রথম দিকে পড়লাম সুশাসনের ব্যাপারটা, দেন আমরা এখন প্র্যাকটিস করব। দেখো আমাদের এখনকার যেই প্রথম যেই প্র্যাকটিস আলোচনা, সেটা আমাদের চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। তার একটু আমি একটু ওয়েট করো, আমি একটু এটা ঠিক করে তারপর আমি করতেছি, একটু ওয়েট। আচ্ছা, তো যেখানে ছিলাম একটু খেয়াল করো, হ্যাঁ। তো আশা করি দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 23 সাল আসা প্রশ্ন দেখা যাচ্ছে। তো এখানে বলতেছে কি, উদ্দীপকটা ভালো করে আমরা পড়ি একটু। জনাব ক একটি দেশের নাগরিক, বিগত কয়েক বছর ধরে তার দেশটি কুসংস্কার, দরিদ্র, অর্থের অসম বন্টন, রাজনৈতিক অস্থিরতা, জাতিগত বিরোধ, অবাস্তব ও ব্যয়বহুল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ইত্যাদি কারণে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। তার দেশে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যা হচ্ছে, দারিদ্রতা, কুসংস্কার, তারপর হচ্ছে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হচ্ছে তার দেশটির মধ্যে। এটা আমার গেল। এখন বলতেছে পরবর্তীতে যে বর্তমানে মানসম্মত বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার, উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের ফলে দেশটি উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এখানে যেই দেশের কথা বলা হচ্ছে সেই দেশের মধ্যে সাপোজ ঝগড়া লেগে আছে, মারামারি লেগে আছে, দারিদ্রতা লেগে আছে, রাজনৈতিক অস্থিরতা লেগেই আছে, বিশৃঙ্খল একটা অবস্থা ওই দেশের সমাজের মধ্যে। তো বর্তমানে মানসম্মত বিজ্ঞানভিত্তিক শিক্ষার ফলে সেই দেশে জনগণ সচেতন হচ্ছে এবং কি আস্তে আস্তে সে দেশের উন্নয়ন হচ্ছে, আধুনিকায়নের উন্নয়ন ঘটতেছে। এটা হচ্ছে পরবর্তী অংশে বলছে। পলাশ, নীরব, রাহাত, সাথী, তোমাকে জানাও উদ্দীপকটা বুঝতে পারলা কিনা মোটামুটি, একটু রিপ্লাই দিও। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? তোমাদের কি দেখতে শুনতে কোনো প্রবলেম হচ্ছে কি না সব ঠিকঠাক আছে? আমাকে বলো তো একটু। থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমি যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। এখন একটু খেয়াল করো, রিফা জয়েন করছো, খুশি হলাম। তবে রিফা একটু তাড়াতাড়ি থাকতে পারলে ভালো হতো। খেয়াল করো, আমাদের এখন গণ প্রশ্ন আলোচনা বলতেছি কি, খেয়াল করো যে জনাব ক এর দেশে কোন বিষয়টির অভাব রয়েছে ব্যাখ্যা করো। জনাব ক এর দেশের কোন বিষয়টার অভাব রয়েছে সেই বিষয়টা ব্যাখ্যা করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবা, যে দেশে আমাদের শাসন ব্যবস্থার অবনতি ঘটে, শাসন ব্যবস্থাটা সুশৃঙ্খল না, মারামারি, কাটাকাটি, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে, সে দেশের মধ্যে, ওয়ালাইকুম সালাম রিফা, সেই দেশের মধ্যে সুশাসনের ঘাটতি দেখা যায়। কি বললাম? যে দেশের মধ্যে মারামারি লেগে থাকে, রাজনৈতিক যে অস্থিরতা থাকে, তারপর হচ্ছে গিয়ে দারিদ্রতা থাকে, বিশৃঙ্খল অবস্থা দেখা যায় সমাজে, সেই দেশে সুশাসন প্রতিষ্ঠা লাভ করে না। তো আমাদের এখানে বলছে জনাব ক এর দেশে একটা সমস্যা হচ্ছে। তো ওই সমস্যাটা আসলে কি, বা কি অভাবে, কিসের অভাবে এই সমস্যাটা দেখা যাচ্ছে,
আর এই সমস্যাটা মানে এটার অভাবটার নাম কি? এই অভাবটার নাম হচ্ছে সুশাসন। মানে সমাজে সঠিক শাসনের ব্যবহার নাই। সুশাসন বলতে আমরা বুঝবো এক কথায় যে সমাজে শাসন ব্যবস্থার উন্নতি। একটা সমাজে শাসন ব্যবস্থা কতটা উন্নত আছে, যেমন আমরা জানি বর্তমানে দেশের শাসন ব্যবস্থা এতটা উন্নত না। আমরা জানি আমার দেশে কোনো বিচারের জন্য ন্যায় বিচার পাওয়া যায় না। এই যে আমাদের যেই শহীদ ওসমান হাদি ভাই, তার যেই হত্যা মামলার যেই রায় বলতে হত্যা মামলার যেই প্রসেস, এটা কিন্তু এখনো স্থবির হয়ে আছে। মানে কি, এ দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন যখন তখন হয়ে যায়, কিন্তু বিচারের ক্ষেত্রে কোনো তালবাহানা, মানে বিচারের ক্ষেত্রে কোনো নেই, খোঁজ খবর নাই, তালবাহানা করে চলতেছে, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে বিষয় আর কি, যে দেশে সুশাসন অভাব ঘটে সে দেশে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক থাকে না। যে কেউ যাও কাউকে মারতে পারে, খুন খারাপি করতে পারে, মানে এখানে মানুষের জীবন নিরাপত্তা খুবই কম। এটা হচ্ছে বিষয়টা, যে সুশাসন প্রতিষ্ঠা হয় না। যে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হয় না সেই সমাজে মারামারি, কাটাকাটি, হত্যা, গুণ খুম বেশি হয়। কথা কি বুঝতে পারছো? যা বললাম একটু আমাকে জানাও। বুঝতেছো? একটু আমাকে জানা, এতটুকু বুঝছো কিনা একটু কথা বলো। থ্যাংক ইউ, 5 জন জয়েন করছো। বোঝা যায় না কথাগুলো? আচ্ছা বলি, পলাশ হয়তো বা তোমার নেট একটু সমস্যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে, আমার এখানে সব ঠিকঠাক আছে। পলাশ একটু ওয়েট করো। তো আমরা লিখবো কোন বিষয়টির অভাব রয়েছে। বুঝতে পারলাম যে এখানে আমাদের সুশাসন, হ্যাঁ থ্যাংক ইউ বলছি নীরব, সুশাসনের ব্যবস্থা রয়েছে। নিয়ান তুমি নিয়মিত ক্লাস করো, আমি আশা করি নিয়মিত ক্লাস করো এখন থেকে। হ্যাঁ, এবার দেখো গণন প্রশ্নের এক কথা আমরা লিখবো যে জনাব ক এর দেশে সুশাসনের অভাব রয়েছে। এক কথা এটা লিখতে হবে। আমাদের বলছে না জনাব ক এর দেশে কিসের অভাব রয়েছে? জনাব ক এর দেশে সুশাসনের অভাব রয়েছে। তো লিখে দিলাম জনাব ক এর দেশে সুশাসনের অভাব রয়েছে। এখন ব্যাখ্যা করব আমরা। এই লাইনটা লিখে দিলে আমরা এক নম্বর পেয়ে গিয়েছি। এখন ব্যাখ্যা করি চলো। বর্তমান বিশ্বে সুষ্ঠু ও কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করার প্রধান প্রত্যয় হচ্ছে সুশাসন। অর্থাৎ তোমার রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একবার হাতিয়ার হচ্ছে কি সুশাসন। সুশাসন রাষ্ট্রের সার্বিক কল্যাণ তথা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। এই কথাটা লিখে দিবা যে সুশাসন আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের কি একবারে মূল শর্ত। সুশাসনের মাধ্যমে একটি রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়। সুশাসন একদিকে যেমন প্রশাসনে জবাবদিহিতা, স্বচ্ছতা, দক্ষতা ও দায়িত্বশীলতা আনে, অন্যদিকে এসব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে অংশগ্রহণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, হ্যাঁ প্রতিষ্ঠার মাধ্যমে। আচ্ছা এখানে একটা বিষয়, একটা প্রশ্ন করছো, আমি উত্তর দিই, শোনো। তো এখানে বলছো পলাশ যে স্যার আপনি প্রতিদিন পড়ান, তার জন্য টাকা নেন না কেন? আচ্ছা একটা প্রশ্ন করছো, অনেকদিন পর এমন একটা প্রশ্ন পাইলাম। মানে অনেকদিন পর বলতে হচ্ছে গিয়ে প্রায় অনেক বছর পর, বিগত 21 সাল থেকে পড়াচ্ছি, তো প্রায় 5-6 বছর পর এরকম একটা এসএমএস পাইলাম যে লাইভে একজন প্রশ্ন করছে যে টাকার ব্যাপারটা নিয়ে। একটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে একটা কথা মনে রাখবা, পরিশ্রম কখনোই বিনা পারিশ্রমিকে হয় না, এটা খেয়াল রাখবা সবসময়। আমি এখানে কিছু কথা বলি, শেয়ার করি, সবাই শুনো। আমরা অনেকে হয়তো বা মনে করি যে ফ্রি যে বিষয়টা, ফ্রি বলতে আমরা কি মনে করি? আসলে ফ্রি বলতে মনে করি যে যেখানে টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার নাই, টাকা পয়সা ছাড়াই সুযোগ সুবিধা ভোগ করা যাবে। এখন কথা হচ্ছে, সাপোজ মনে করো এখন তুমি যে জায়গার মধ্যে বসে আছো, যে মোবাইলটা দিয়ে আমার ক্লাস করতেছো, এবং আমি যেই গাইডটা দিয়ে তোমাকে পড়াচ্ছি, যে বইটা দিয়ে তোমাকে পড়াচ্ছি, বা আমি যে মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতেছি বা সময় বের করে পড়াচ্ছি, এগুলো কি আসলে সব কিছু ফ্রিতে এসেছে? কখনোই কিন্তু ফ্রিতে আসে নাই। এই যে গাইড, এই যে বই, এই যে ওয়াইফাইয়ের বিল দিতে হয় মাস শেষে আমাকে, মোবাইলের মাধ্যমে ভালো একটা মোবাইলে পড়াইতে হয়, এগুলো কিন্তু কেউ আমাকে ফ্রিতে দেয় না। তো এগুলো আমাকে অবশ্যই টাকা দিয়ে কিনতে হচ্ছে বা হয়েছে। তো তোমাদের কিন্তু ওয়াইফাই একটা বিল দিতে হয়, মোবাইল একটা ভালো মোবাইল কিনতে হয় ক্লাস করার জন্য, তোমাদের কিন্তু সেখানে টাকা দিতে হচ্ছে। আসলে ফ্রি বলতে, আসলে আমি যেটা বুঝি, ফ্রি বলতে কিছুই নাই। এক কথায় ফ্রি বলতে কিছুই নাই। কিন্তু ওই যে ফ্রি ক্লাস এই কথাটা কেন বলা হয়? এই কথাটা বলার একটাই কারণ, এখানে একটা বিজনেস পলিসি আছে।
আমি আসলে কথাটা বুঝা দিই। যারা আর কি আমরা বিজনেস করি, যদিও শিক্ষার বিষয়টা নিয়ে বিজনেস চিন্তা করা উচিত না। শিক্ষা তো হচ্ছে একটা জ্ঞানের একটা অন্যতম মাধ্যম, জ্ঞান শেখানোর। তো এখানে ফ্রি ক্লাসের ব্যাপারটার মাধ্যমে একটা অ্যাডভার্টাইজের মতো হয় বা একটা বিজনেস পলিসি হয়। তো যারা বিজনেস করা হয় বা বিজনেস যারা করে তারা কিন্তু কিছু কিছু টেকনিক ফলো করে। এর মধ্যে ফ্রি ক্লাস যে লোগোটা আছে, এটা কিন্তু ডায়লগটা দেওয়া হয়, ফ্রি ক্লাস ফ্রি ক্লাস। তো আসলে ফ্রি ক্লাসটার মানে কি? ফ্রি ক্লাসটা মানে হচ্ছে সারা বছর যেই স্পেশাল যে ক্লাসগুলো হয় প্রাইভেট ব্যাচে বা পেইড ব্যাচে, সেই ক্লাসগুলো দেখতে কেমন বা সেই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ, সেই ক্লাসগুলো আসলে বাচ্চাদের জন্য উপকারী না অপকারী। তো এই জন্যই ফ্রি ক্লাসের যে ডায়লগটা সব জায়গাতে দেওয়া হয় যে ফ্রি ক্লাস করে দেখো, ফ্রি ক্লাস করে দেখো। আসলে ক্লাস কখনোই ফ্রি হয় না। ক্লাস যারা করাই আমরা সবাই কিন্তু পরিশ্রম করি, কষ্ট করি, অনেক চেষ্টা প্রতীক্ষার পরে কিন্তু ফ্রি মানে ক্লাসটা প্রোভাইড করা হয়। তো এখানে ফ্রি বলতে কিছু হয় না বা ফ্রি বিষয়টা তেমন না। তবে জাস্ট ওই ফ্রি ক্লাসটা হয় কি, জাস্ট দেখা যায় কয়েকদিন ক্লাস করিয়ে দেখা আর কি, যে তুমি যদি আমার কাছে পড়তে চাও আমাদের এখানে যে কোনো প্ল্যাটফর্মের কথা বলি, তাহলে তোমাকে পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়তে হবে। আর আমি আমার দিকটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি কখনোই তো কোর্স করাই না। আমি তো যেটা পড়াই এটা হচ্ছে মানে তোমার পারিশ্রমিক হিসেবে পড়াচ্ছি। অর্থাৎ যে পরিশ্রম করতেছি সেই পরিশ্রমের ভিত্তিতে এই বাচ্চারা মাস শেষে আমাকে পারিশ্রমিক দেয়, প্রাইভেট এর মতো আর কি। তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি আসলে এটাকে টাকা পয়সার সাথে তুলনা করি না। আমার কাছে পড়ার জন্য তেমন মানে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আমি কারোর সাথে চুক্তি করি না যে তুমি আমার কাছে পড়বা, এত টাকা দিয়ে পড়তে হবে। এরকম চুক্তি করে কাউকে পড়াইও না। আর কারোর সাথে টাকা নিয়ে আমি তেমন মানে ডিল করি না। আমি পড়ানোর চেষ্টা করি সবাইকে। এখন যার ভালো লাগে সে আমার কাছে পড়বে। তবে হ্যাঁ, যেহেতু পরিশ্রম করতেছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিশ্রমকারীর শরীরের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। সেই হিসাবেই ন্যূনতম একটা পারিশ্রমিক বাচ্চারা আমাকে দেয়। তো বিগত কয়েকদিন আগে একটা লেকচার আমি বলেছিলাম যে পারিশ্রমিক ব্যাপারটা তোমাদের নৈতিক দায়িত্ব দেওয়ার চেষ্টা করবা। তবে এই ২৭ ব্যাচকে, উত্তেজিত ২৭ ব্যাচকে এই পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে তেমন আলোচনা করি নাই বিধায়ী তো ওরা একটু কনফিউজের মধ্যে আছে পারিশ্রমিক ব্যাপারটা কীরকম। তবে আস্তে আস্তে জানতে পারবা। আমি যে পড়াই আমার এখানেও পারিশ্রমিক দেয় পোলাপাইনরা বা বাচ্চারা। এখানে মানে একবারে যে বিনা পারিশ্রমিকে পড়ে সারা বছর এমনটি না। তবে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে পারিশ্রমিক ব্যাপারটা আমি চেষ্টা করি সবার সামর্থ্য অনুযায়ী নেওয়ার জন্য, মানে যে যতটুকু সামর্থ্য আছে আমার কাছে অতটুকু সামর্থ্য দিয়ে পড়ার চেষ্টা করে। এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমি বলে দিলাম কথাটা, মোটামুটি বুঝতে পারছো। তো খুশি হলাম, বলছে একটা প্রশ্ন। তো মনে রাখবা, পরিশ্রম কখনোই ফ্রি হয় না, আর সারা বছর ফ্রিতেও পড়ানো যায় না বা কেউ পড়ায়ও না, কখনো এটা সম্ভবও না। এটা মনে রাখবা, পারিশ্রমিক কম বেশি তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। এখন যে আমি আলোচনা শুরু করি, তো যেটা বলতেছিলাম, এখানে বলতেছে যে আমাদের সুশাসন একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের সুদূর প্রসারী ভূমিকা পালন করে। রাষ্ট্রে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা থাকলে জনগণ ও প্রশাসনের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, ফলে অংশগ্রহণমূলক শাসন কাজ প্রতিষ্ঠা লাভ করে। সরকার তার কর্মপন্থা অনন্য কর্ম পরিকল্পনা জনগণের নিকট তার ব্যয়সমূহ তুলে ধরে। এক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুষম ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করে। এটার ব্যাখ্যাটা আমি বলি যে সুশাসন বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে সমাজের সকলের সাথে সকলের একটা মেলবন্ধন তৈরি হয় বা একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এখানে একটা বিষয় বলছে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা, এর মানে কি? সাপোজ তোমরা যখন একটা অপরাধের শিকার হও, তখন দেখা যায় তোমরা মামলা করো, হ্যাঁ, থানায় মামলা হয়। সে মামলাতে কি হয়, পুলিশ প্রশাসন যারা আছে তারা কিন্তু এটা তদন্ত করে বিচার করার চেষ্টা করে। তো এই যে জবাবদিহিতা, এটা কথা হচ্ছে যে তুমি জবাব দিতে বাধ্য। এই যে একটা মামলা করা হলো একটা অপরাধের প্রেক্ষিতে, সেই অপরাধের মামলায় কেন এই অপরাধটা হয়েছে, এই অপরাধের সুষ্ঠু তদন্ত কেন হবে, কতটুকু হবে বা কখন এটার বিচার হবে, এই বিষয়টা কিন্তু একজন নাগরিকের একটা একান্তই অধিকার। তো এই জন্যই বলা হয় জবাবদিহিতা নিশ্চিত হয়। যদি একটা সমাজে সুশাসন ঠিক থাকে, তাহলে সেই সমাজের প্রশাসন ব্যবস্থাটা ঠিক থাকবে এবং সেই সমাজের প্রশাসনে যারা কাজ করে তারা জনকল্যাণে প্রত্যেকের যেই যে শাসন ব্যবস্থা রয়েছে, তোমার হচ্ছে কি বলে এটাকে, ওই জীবন নিরাপত্তা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো দেখা যায় সুশাসন থাকলে সমাজের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মেলবন্ধন তৈরি হবে, একটা জবাবদিহিতার প্রসঙ্গ আসবে।
আর যদি সুশাসন না থাকে সেখানে কিন্তু দুর্নীতি হবে। তুমি মামলা করবা তোমার অপরাধের প্রেক্ষিতে, অপরাধ বলতে যে তোমাকে মানে করছে, মানে কি বলা যায় এটাকে, যে তোমার প্রেক্ষিতে মানে দুর্নীতি করছে তার বিরুদ্ধে তুমি করলা, মামলা করলা। এখন যদি আইনের লোকরাও যদি দুর্নীতিবাজ হয় সেক্ষেত্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হলো না। তো সুশাসন প্রতিষ্ঠা যদি না হয় তাহলে সেখানে কিন্তু জবাবদিহিতার কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ তুমি মামলা করছো আর আইনের লোকরা কি করছে, সে মামলাটা রেখে দিছে, কোনো কাজ করে নাই, কারণ তাদের কোনো জবাবদিহি করতে হবে না তোমাকে। তুমি কিন্তু মানে তাদের কথা শুনতে বাধ্য, তারা তোমার কথা শুনতে বাধ্য না। কেন? সুশাসন প্রতিষ্ঠা হয় নাই সেই সমাজে, এই জন্য। আর যে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে সেই সমাজে সবাই সতর্ক, সবাই কিন্তু জবাবদিহি করতে বাধ্য। এটা হচ্ছে বিষয়। তো এই সুশাসন ব্যাপারটা আমাদের সবার সাথে সবার কি হয়, আন্ডারস্ট্যান্ডিং বা মেল বন্ধন তৈরি করে। তো এই হচ্ছে মূল কথা। তো আমাকে একটু জানাও যে যে সিকিউটা সলভ করলাম বুঝতে পারলাম কিন্তু রেসপন্স করে জানিও যতটুকু আলোচনা করলাম। আমাদের সমাজে তো কম, একটু তাড়াতাড়ি বললে ভালো হইতো। এতটুকু বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। এবার আমি যাচ্ছি পরবর্তী। পরবর্তী এই গহনঙে কি বলছে খেয়াল করো, যে সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকগণ, নাগরিকদের সুদূর প্রসারী ভূমিকা রয়েছে, বিশ্লেষণ করো। মানে কি নাগরিকের ভূমিকা রয়েছে সুশাসন প্রতিষ্ঠা। আচ্ছা, এখানে কিছু অংশ বাকি আছে আমাদের, গহনঙে শেষ হয় না, আমি একটু দেখা দিই, তারপরে গহনঙে আলোচনা করবো না। এখানে গণয়ে কিছু অংশ বলতেছে, উদ্দীপক থেকে কিছু কথা বলতে হবে। সব তো আর আসলে বানা লিখলে হয় না, উদ্দীপক থেকে লিখতে হবে। কি বলতেছে খেয়াল করো। উদ্দীপকের জনাব ক এর দেশের সরকারি দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবের জন্য দেশটিতে সুশাসন প্রতিষ্ঠা পায়নি, ফলে ওই দেশটিতে উল্লেখিত বিভিন্ন সমস্যা হচ্ছে। সুশাসনের অভাবে তার দেশ উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমতাপূর্ণ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। প্রথমত, সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় জনাব ক এর দেশে সুশাসনের অভাব রয়েছে। ব্যাস, হয়ে গেল। এবার গহনং প্রশ্নে কি বলছে একটু খেয়াল করতে হবে। গহনং প্রশ্নে বলতেছে যে সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকদের সুদূর প্রসারী ভূমিকা রয়েছে, উক্তিটি যথার্থ। প্রথমে আমি কি লিখব, যে সুশাসন প্রতিষ্ঠায় উক্ত দেশের নাগরিকদের সুদূর প্রসারী ভূমিকা রয়েছে। এখন নাগরিকের ভূমিকা কি, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিকের ভূমিকা কি, সেটা আমরা ব্যাখ্যা করব। খেয়াল করো কি বলতেছে এখানে। আচ্ছা, আমাদের ক্লাসে পরবর্তীতে জয়েন করছো পলাশ আর সবার থ্যাংক ইউ সো মাচ, রাহাত জয়েন করছো। আচ্ছা বলি, দেখো খেয়াল করো। তো বলতেছে কি, যে সুশাসন নাগরিকের অধিকার নিশ্চিত করার রক্ষা কবচ, মানে সুশাসনের মাধ্যমে নাগরিকের অধিকার নিশ্চিত হয়, এটা বললেও হবে। সুশাসনের মাধ্যমে আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র নিশ্চিত করা সম্ভব। আর এ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুশাসনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে শাসন কার্যে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হচ্ছে নাগরিককে সরাসরি এই সুশাসনের প্রতিটা সেক্টরে অংশগ্রহণ করতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নাগরিক ও তাদের সংগঠনগুলোর কার্যক্রমকে গতিশীল করা। নাগরিকগণ অংশগ্রহণের মাধ্যমে একদিকে যেমন শাসন কার্যে অংশ নিতে পারে, ঠিক তেমনি প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারে। অর্থাৎ নাগরিকরা যদি সুশাসনের প্রতিটা সেক্টরে অংশগ্রহণ করতে পারে, মতামত দিতে পারে, তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি নাগরিকের সাথে প্রশাসনিক যেই সেক্টরগুলো আছে সেগুলো কি হবে, জবাবদিহি নিশ্চিত হবে। সচেতন ও শিক্ষিত নাগরিক সমাজ সবসময় সরকার ও প্রশাসনের আস্থার ব্যবস্থার প্রতি নজর রাখে। সরকার বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক সমালোচনা করার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করে। সুশাসনের অগ্রযাত্রা কেন্দ্রমুখী থাকে নাগরিক, মানে কি সুশাসনের যত ব্যাপার সেপার হয় সবকিছুই কি হয়, নাগরিককে কেন্দ্র করে গড়ে ওঠে, নাগরিকের উপর ফোকাস করে গড়ে ওঠে। আর নাগরিকরা তাদের ভোটাধিকারের সঠিকভাবে ও যোগ্য ব্যক্তিকে প্রদান করে রাষ্ট্রে তার শাসন কার্য সঠিক ও যোগ্য ব্যক্তিকে সরকার গঠন করে। অর্থাৎ সরকারই হচ্ছে কি শাসন কার্য বা সুশাসনের একটা মেন আহ্বায়ক। তো সরকারকে প্রতিষ্ঠা করবে নাগরিকরা ভোটের মাধ্যমে, এ কথাই বলছে। এবার বলতেছে যে এছাড়াও নাগরিকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বৈধ কার্যকরী সংগঠন গড়ে তুলবার জন্য সরকারের সিদ্ধান্তকে জনগণের দিকে ধাবিত করতে পারে। সমাজের শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ ও সমাজের যে কোনো কল্যাণমূলক বিষয়ের প্রতি রাষ্ট্রের সিদ্ধান্তকে জনগণের পক্ষে পরিচালনা করার জন্য গণজোয়ার সৃষ্টি করতে পারে। মোট কথা, বর্তমান আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই শাসন ব্যবস্থার প্রাণ। মানে কি, জনগণ চাইলেই একজন মানুষ
ভালো সরকার হবে বা একটা ভালো সরকার দেশে নির্বাচিত হবে, আর জনগণ চাইলে একটা খারাপ মানুষ সরকার নির্বাচিত হবে। তার মানে কি, দেশের সুশাসন প্রতিষ্ঠায় জনগণই হচ্ছে মূল। জনগণ যেভাবেই কাজ করবে, শাসন প্রতিষ্ঠা সেভাবেই চলবে। এ বলতেছে যে নাগরিকগণ সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠা করতে বাধ্য করতে পারে। এছাড়াও সরকার নাগরিকদের কথা বিবেচনা করে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হন। তাই বলা যায় যে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা অপরিসীম। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিককে মুখ্য ভূমিকা পালন করতে হয়। একটা দেশের নাগরিক যদি চায় সে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে, সে দেশের তোমার সমাজ ব্যবস্থা গতিশীল থাকবে, সবাই সমাজে ভালোভাবে চলাফেরা করতে পারবে, তাহলে সে দেশের সকল নাগরিক একটা নির্বাচন করবে এবং সুষ্ঠু যোগ্য ভালো একটা মানুষকে দেশের সরকার বানাবে। তাহলে কি হবে, ওই সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা কাজ করবে, জনগণের মতামত নিয়ে কাজ করবে। তো এর ফলে কি হবে, দেশটা উন্নত হবে, অর্থনীতি সমৃদ্ধিশীল হবে। তো এটাই হচ্ছে মূল কথা যে সুশাসন প্রতিষ্ঠার জন্য একমাত্র প্রাণ হচ্ছে জনগণ। জনগণ চাইলে সে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়, আর না চাইলে সুশাসন প্রতিষ্ঠা হয় না। এই হচ্ছে মূল কথা। এই হচ্ছে গহন ব্যাখ্যা। আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলা কিনা যে সুশাসনের মূল কাজ জনগণের মাধ্যমেই হয়ে থাকে। জনগণ চাইলেই ভালো সরকার নির্বাচিত হবে, অর্থাৎ জনগণ না চাইলে খারাপ সরকার নির্বাচিত হবে। তো সুশাসন জনগণের মাধ্যমেই প্রতিষ্ঠিত লাভ করে। তো মোটামুটি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, রেসপন্স করো। এই হচ্ছে গহন ব্যাখ্যা। মূল কথা এটাই, জনগণের মাধ্যমেই আমাদের কি হয়, সুশাসন প্রতিষ্ঠা হয়। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আমাদের একটু পরে হচ্ছে অর্থনীতি ক্লাস, যাদের অর্থনীতি আছে অর্থনীতি ক্লাসে জয়েন করো, একটু পরেই লিঙ্ক দিচ্ছি।